সকাল থেকেই ব্যোমকেশ ঘরে নেই বলেই মনে হয়েছিল। পুটিরাম সকালে যখন আমার ঘরে চা দিয়ে গেল তখন বললাম, সকাল থেকে ব্যোমকেশের সারা শব্দ নেই, কোথাও বেরোলো নাকি? পুটিরাম আমার কথায় হেসে বলল, কোথায় আর যাবে বলুন তো দাদাবাবু? বৌদিমণি যখন থেকে তার দাদার বাড়ি গিয়েছে তখন থেকে তো দাদাবাবু কেমন যেন মন মরা হয়ে আছে। আসলে মুখে যাই বলুক না কেন, বুঝলেন তো। পুটিরাম না বললেও সেই কথা আমি বুঝি। এই তো সেদিন বৌঠান টেলিফোন করেছিল, কি বলেছে আমি জানি না, তবে তারপরে ব্যোমকেশকে কিছুক্ষণ চুপ করে বসে থাকতে দেখেছিলাম। সে মুখে কিছু না বললেও আসলে অনেকদিন বৌঠান বাড়ি ছাড়া, সেটা ব্যোমকেশের পক্ষে খুব একটা সুখকর হচ্ছে না। আমি চায়ের কাপে চুমুক দিলাম। একটা কাজ হাতে ছিল, সেটা শেষ করতে করতে প্রায় দুপুর হয়ে গেল। তারপর স্নান করে যখন ব্যোমকেশের ঘরে গেলাম দেখি ব্যোমকেশ এখনও খবরের কাগজটা হাতে নিয়ে বসে আছে। বোধহয় কোনো একটা খবর খুঁটিয়ে দেখছে। বললাম, কি ব্যাপার ব্যোমকেশ, এখনো পর্যন্ত খবরের কাগজ পড়া হলো না? খবরের কাগজটা নিমিত্ত মাত্র বলতে পারো, আসলে অন্য একটা ব্যাপার ভাবছিলাম। একটু পরেই তো দাসবাবু আসছে, আর তোমার হাতে যদি কোনো কাজ না থাকে তাহলে। দাসবাবুর কথা শুনে আমি নড়ে চড়ে বসলাম। এরপর ব্যোমকেশের কাছ থেকে শোনা গেল, একটু আগে দাসবাবু টেলিফোন করেছিলেন, বললেন আমাদের একবার হাসপাতালে যেতে হবে। দাসবাবুর পরিচিত অতনু মজুমদার নামের এক ভদ্রলোক হাসপাতালে ভর্তি রয়েছেন। তার সাথে কোনো একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে। ফোনে দাসবাবু সমস্ত কিছু খুলে না বললেও আমি বুঝতে পেরেছিলাম তিনি আমাদের নেওয়ার জন্যই আসছেন। একটা কথা বুঝতে পারছো অজিত, দাসবাবু নিজের পুলিশের কাজকর্ম ছেড়ে অতনু মজুমদারের জন্য হাসপাতালে গেছেন এবং সেখান থেকে আমার কাছে পর্যন্ত আসছেন। হয়তো ব্যাপারটা সত্যি খুব গুরুত্বপূর্ণ, না হলে অতনুবাবুর সাথে অন্য কোনো ব্যাপার আছে। সবসময় আগে আগে এমন কিছু ভাবার কি প্রয়োজন আছে বলো তো? হতেই পারে অতনু মজুমদারের সঙ্গে কোনো একটা অসুবিধে কিছু ঘটেছে, এমন কোনো একটা অপরাধ জড়িয়ে আছে, তাই তিনি তোমায় নিয়ে যেতে চাইছেন। তবে একটা কথা আমি বলি, বৌঠানকে এবার বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করো, অনেকদিন তো হলো। ব্যোমকেশ আড়মোড়া ভাঙল, খবরের কাগজটা সামনের টেবিলের ওপর রেখে বলল, তোমার বৌঠান এখন বাড়িতে আসবে না। আসলে তার কথা তুমি জানোই, ওখানে গিয়ে কয়েকটা দিন না থাকা পর্যন্ত তাকে এই বাড়িতে আনা যাবে না। তাহলে সেই ব্যবস্থাই করো। তাছাড়া বৌঠান তোমায় কিন্তু তার দাদার বাড়িতে অনেকদিন ধরে যেতে বলেছে। তোমার হাতে কোনো কাজ নেই, তারপরেও তুমি সেখানে কেন যেতে চাইছো না বলো তো? সেটা আমি জানি না। অজিত, সত্যর সঙ্গে আলাপ হওয়ার আগেই তোমার সঙ্গে কিন্তু আমার পরিচয়, তাই এমন কয়েকটা ব্যাপার আছে যেগুলো তুমি ভালো করেই জানো। আমি আর কিছু বললাম না। ব্যোমকেশ কি বলতে চাইছে বোঝা না গেলেও ওই বাড়িতে প্রথম দিকের কিছু ব্যাপার নিয়ে ব্যোমকেশ এখনও বোধহয় অস্বস্তি বোধ করে। যাই হোক, ব্যোমকেশ উঠে যেতেই আমি পোশাক বদলে নিলাম। দাসবাবু যখন তখন চলে আসতে পারে। দাসবাবুর সঙ্গে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিতেই দাসবাবু বললেন, কি অদ্ভুত ব্যাপার দেখছেন ব্যোমকেশবাবু। ভদ্রলোক মানে ওই অতনু মজুমদার আজ সকালবেলায় হাঁটতে বেরিয়েছিলেন, হঠাৎ তার উপরে আক্রমণ। কিন্তু কেন যে তার উপর আক্রমণ আর কি কারণে সেটাই তো বুঝতে পারছি না। ভদ্রলোক নিজেও কিছু বলতে চাইছেন না। ভদ্রলোকের একসময় বেশ নাম ডাক ছিল। উনি একটা নামকরা কোম্পানিতে কাজ করতেন, তবে পুলিশের ওপর মহল বিভাগের সঙ্গে শেষ বয়সে যুক্ত ছিলেন। তবে আসলে ঠিক কী কাজ করতেন সেটা এখনো জানা যায়নি। আপনি তো জানেন ব্যোমকেশবাবু, পুলিশের এমন অনেক বিভাগ থাকে যেগুলো সম্পর্কে পুলিশের অন্য বিভাগের লোকজনেরাও ভালোভাবে ঠিক জানে না আর কি। আপনি বলতে চাইছেন এই অতনু মজুমদার তেমনই কেউ ছিল, আর এই কারণেই কি পুলিশ ব্যাপারটাকে এতটা গুরুত্ব দিয়ে দেখছে? না, সে কারণে নয়। ভদ্রলোকের উপর যখন সকালবেলা আক্রমণ হয়েছিল তখন ওনার সাথে আরও দুজন ছিলেন। তিনি বয়স্ক মানুষ। শহরে যদি বয়স্ক মানুষের উপর এমনভাবে আক্রমণ হতে থাকে তাহলে তো ব্যাপারটা যে অন্যদিকে গিয়ে দাঁড়াবে, হ্যাঁ, তা তো আপনি বুঝতেই পারছেন। আর তাই। তার মানে আপনি বলতে চাইছেন অতনু মজুমদার আপনার পরিচিত নয়, তাই তো?
না না ব্যোমকেশবাবু, আসলে সকালে তিনি যেখানে গিয়েছিলেন সেখানে আমার একজন পরিচিত থাকে। তিনি পুলিশে খবরটা দেন আর তারপরে আমি আসি। আসলে উনিও তো পুলিশের একজন বড় অফিসার ছিলেন এক সময়। সবাই পুলিশে ছিলেন? অতনুবাবু মানে সেই ভদ্রলোক, দাসবাবু আপনিও? ব্যাপারটা কেমন পুলিশ পুলিশ হয়ে যাচ্ছে না? মানে কিছু মনে করবেন না। আচ্ছা, বাই দ্য ওয়ে, হাসপাতালে ভর্তি করতে হলো কেন ওনাকে? সেটাও একটা অদ্ভুত ব্যাপার। ভদ্রলোক বাড়িতে একাই থাকেন, একটা কাজের লোক রয়েছে, তবে সেই কাজের লোকটাও বেশ কয়েকদিন ধরে ছুটি নিয়েছে। ওনার আঘাত কিন্তু তেমন গুরুতর নয়, আর উনি যে নিজেও খুব ভয় পেয়েছেন তেমনটাও কিন্তু আমার মনে হলো না। অথচ তিনি হাসপাতালে ভর্তি হলেন এবং তার সঙ্গে পুলিশি পাহারার একটা ব্যবস্থাও করতে বললেন। কথাটা শুনে ব্যোমকেশের মুখে একটা চিন্তার ভাঁজ পড়ল। ব্যোমকেশ বলল, একটা কথা ভেবে বলুন তো, আমার কাছে আসার কথাটা আপনি বলেছিলেন নাকি ভদ্রলোক নিজেই? সব থেকে আশ্চর্য তো এটাই ব্যোমকেশবাবু, আপনার কাছে আসার কথা কিন্তু আমাকে অতনুবাবু নিজেই বলেছেন। তিনি আপনার সাথে কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে চাইছেন, তাই আমাকে খুব বিশেষ কিছু আর খুলে বলেননি। এরপরে ব্যোমকেশ আর কোনো কথা বলল না। চুপচাপ দাসবাবুর সঙ্গে আমরা গিয়ে পৌঁছালাম হাসপাতালে। সেখানে কনস্টেবল পাহারায় ছিল। সে আমাদের একটা ঘরে নিয়ে যেতেই দেখলাম বিছানার উপর আধশোয়া হয়ে বসে রয়েছেন ভদ্রলোক। দেখে বয়স্ক মনে হলো। কাঁচা পাকা চুল, মুখে খোঁজা খোঁজা দাড়ি, চেহারাটা একটু লম্বার দিকে হলেও গায়ের রং সামান্য চাপা। ভদ্রলোক জানলা দিয়ে বাইরে কি যেন দেখছিলেন। আমাদের ঢুকতে দেখেই বললেন, ব্যোমকেশ বক্সী, আপনাকেই প্রয়োজন ছিল। আপনি ছাড়া এ বিষয়ে আমায় কেউ সাহায্য করতে পারবে না। তবে হ্যাঁ, আমি ব্যোমকেশবাবুর সঙ্গেই কথা বলবো। দাসবাবুকে এমনিতেই একটা কাজে বেরোতে হবে, তবে আপনি আমার এবং অজিতের সামনে সবকিছু বলতে পারেন। আর আশা করি আপনি যখন আমায় চেনেন তাহলে অজিতকেও নিশ্চয়ই চেনেন। কথাটা মিস্টার দাসের সামনে বলতেও আপত্তি ছিল না, কিন্তু কেন বলছি সেটা পরে বুঝতে পারবেন। দাসবাবু এসব ব্যাপারে বেশ সচেতন, তাই তিনি আর দেরি না করে একটা কাজের ছুতো নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। হাসপাতালের এই ছোট্ট কেবিনের ঘরের দরজাটা আমি বন্ধ করে দিয়ে এসে দুটো চেয়ারে পাশাপাশি বসলাম। অতনু মজুমদার কিছুক্ষণ একভাবে আমার দিকে তাকিয়ে থেকে বললেন, ব্যোমকেশবাবু, যদি আপনাকে বলি আপনাকে যে সমস্ত কথা আমি বলতে চাই সেগুলো যেন পুলিশ কখনোই জানতে না পারে, তাহলে কি আপনি রাজি হবেন? আপনি যখন আমায় ডেকে পাঠিয়েছেন তখনই আমি বুঝতে পেরেছি আপনি এমন কিছু একটা বলতে চান, কিন্তু যদি সেটা বড়সড় কোনো সমস্যা পুলিশ কিংবা অন্যান্যদের জন্য তৈরি না করে আর আপনার কোনো অন্যায় না থাকে তাহলে আমি ভেবে দেখতে পারি। অতনুবাবুর মুখে একটা হাসি ফুটল। তিনি আরেকটু সোজা হয়ে বসার চেষ্টা করে বলতে লাগলেন, আপনি আমার ব্যাপারে কতটা শুনেছেন আমি জানি না, তবে আমি প্রথম থেকে ব্যাপারটা বলি, না হলে হবে না। না হলে আপনি আমার হারিয়ে যাওয়া লাঠিটা উদ্ধার করতে পারবেন না। লাঠি? হ্যাঁ অজিতবাবু, কিন্তু আশা করি এটুকু আপনারা বুঝতে পেরেছেন যে ওই লাঠিটা সাধারণ কোনো লাঠি নয়, যার জন্য আপনাদের ব্যস্ত সময় থেকেও আমায় ডেকে আনতে হয়েছে এখানে। আর লাঠিটা নেওয়ার জন্যই সেই আততায়ী আপনার উপরে আক্রমণ করেছিল, এই কথাটা বুঝতেও আমাদের খুব একটা অসুবিধা কিন্তু হচ্ছে না। আপনি যেটা বলতে চাইছেন সেটা বলুন। প্রথম জীবনে আমি একটা সরকারি অফিসে চাকরি করি। এই মোটামুটি 26 থেকে 40 পর্যন্ত করেছিলাম চাকরিটা। চাকরি করার পাশাপাশি আমার ভালো লাগতো গোয়েন্দা গল্প, উপন্যাস, সেই সমস্ত পড়তে। পড়াটা একসময় নেশার মতো হয়ে দাঁড়িয়েছিল। মাথার ওপর ছিল বাবার সম্পত্তি, তাছাড়া জীবনে বিয়ে করিনি, তাই টাকা পয়সা কিংবা সংসার জীবন সেসব নিয়ে ভাবার তেমন কিছুই ছিল না। 40 বছর বয়সে এসে হঠাৎ করে মনে হলো অনেক হয়েছে। একটা কাজের লোক ছিল মাধব, সে এখনও আছে। ওকে নিয়ে চাকরি ছেড়ে কলকাতায় চলে এলাম। এখানে একটা ছোটোখাটো জায়গা কিনে বাড়ি তৈরি করে সেখানে থাকতে শুরু করলাম। সেখানে থাকতে থাকতেই আমার পরিচয় হলো পুলিশের এক অফিসারের সঙ্গে। তার নাম রণজয় হালদার। লোকটা পুলিশে চাকরি করলেও অবশ্য ছিল গুপ্ত বিভাগে।
ব্যোমকেশবাবু, আপনি জানেন যে পুলিশের বিভিন্ন রকম বিভাগ থাকে। পুলিশের গোয়েন্দা ব্যাপারটা খুব বেশি কেউ না জানলেও অনেকে থাকে যারা যারা পুলিশের হয়ে বিভিন্ন কাজকর্ম করে। তাদেরকে চট করে কেউ যেমন ধরতে পারে না, তেমন তারা যে পুলিশ এটাও কেউ জানতে পারে না। তেমনই একজন ছিলেন এই রণজয় হালদার। নতুন বাড়িতেই তার সঙ্গে আমার পরিচয় এবং সেখানে তার সঙ্গে পুলিশের নানা বিষয় নিয়ে আমার কথাবার্তা হতো। এমন কাজ সে মাঝে মাঝে করতো যেগুলো সত্যিই খুব ভালো লাগতো আমার। একেই এই সমস্ত বইপত্র পড়ে মনের ভেতরে ততদিনে একটু রোমাঞ্চ তৈরি হয়েছে। তারপর আবার রণজয় হালদারের সঙ্গে বন্ধুত্ব। তার কাজে লাগতে শুরু করলাম সে কথা বললে ভুল হবে। আমি নিজেই তার সঙ্গে কাজ করতে চাইলাম। দেখুন, টাকার অভাব আমার ছিল না, এখনো নেই। বাবা গ্রামে দেশের বাড়িতে যা সম্পত্তি আর জমি জমা রেখে গেছে সেখান থেকে এখনো মাসে মাসে আমার কাছে টাকা আসে। নিজের জমানো টাকা ছিল, সে সমস্ত কিছু বুদ্ধি করে বিভিন্ন জায়গায় কাজে লাগিয়েছি। এবার রণজয় হালদারের সঙ্গে আমার এই গোয়েন্দাগিরির নেশা পূরণ করতে শুরু করলাম। একটু একটু করে ছোট ছোট কাজ থেকে বড় বড় কাজ সবকিছুই হলো। রণজয় হালদার কিন্তু আমায় কখনো বঞ্চিত করতো না। বিভিন্ন কাজের জন্য টাকা পয়সা যা পেত সেখান থেকে আমাকেও দিত। তবে তার নাম যেমন কোনো কাজেই থাকতো না, তেমন আমার নামও থাকতো না। রণজয় বারবার বলতো, আমাদের যে কাজ সে কাজে বিপদ কিন্তু অনেক বেশি, অথচ কোনো নাম নেই। যদি কিছু হয়ে যায় তাহলে কেউ জানতেও পারবে না যে আমরা কি করতাম। কিন্তু আমি না হয় তোমার সাহায্য করছি, তোমার সঙ্গে কাজ করছি, কিন্তু তুমি তো পুলিশের হয়েই কাজ করছো, তবু তোমার ক্ষেত্রে এমনি কেন? এমন অনেক ব্যাপার থাকে যেগুলো পুলিশ বের করতে পারে না, আর সেগুলোর জন্যই আমাদের মতন লোকেদের প্রয়োজন হয়। একবার যদি পুলিশের খাতায় কিংবা পুলিশের সঙ্গে আমাদের নাম জড়িয়ে যায় তাহলে কাজটা অসুবিধা হয়। মনে রেখো, পুলিশের যদি 4টে চোখ থাকে তাহলে পুলিশের লড়াই যাদের সঙ্গে তাদের 8টা চোখ রয়েছে। রণজয় যেমন ছিল লম্বা চওড়া সাহসী, তেমন কথা বলতো স্পষ্টভাবে। কখনো কোনো কিছুতে ভয় পেত না। কত অন্ধকার রাতে তার ভাঙা পুরনো বাড়িতে কিংবা কলকাতার বাইরেও বিভিন্ন জায়গায় হানা দিতে হয়েছে রণজয়ের সাথে। তবে সেসব হানা যে প্রত্যেকবার সফল হয়েছে তা নয়। মাঝে মাঝে খাবড়িদের কথা যেমন মিথ্যা হতো, তেমনি মাঝে মাঝে পাখি উড়ে যেত। সবকিছু বেশ ভালোভাবেই চলছিল। এর মধ্যে একদিন রণজয় আমার বাড়িতে এলো। একটা কাজ হাতে এসেছে অতনু, কিন্তু সমস্যা হলো কাজটা করতে গিয়ে কিন্তু বড় সড়ো একটা রিস্ক রয়েছে। যদি কোনো কিছু হয়ে যায় তাহলে কিন্তু পুলিশের তরফ থেকে কোনো সাহায্য পাওয়া যাবে না। এর আগেও তো আমরা এমন কাজ অনেক করেছি, তাহলে তুমি হঠাৎ করে এই ব্যাপারটা নিয়ে ভাবছো কেন? ভাবার কারণ আছে। এখন আমরা একটা বড় পাচার চক্রের সন্ধান পেয়েছি, তাদের একটা ঘাঁটির কথা জানতে পেরেছি। কিন্তু সমস্যা হলো তারা যে সমস্ত জিনিসপত্র পাচার করে সেগুলো অনেক দামি দামি জিনিস, সাধারণ নেশাদ্রব্য নয়। তারা হিরে থেকে শুরু করে দামি দামি জিনিসপত্র পাচার করে, আর সেগুলো সাধারণভাবে নয়, বিভিন্ন জিনিসপত্রের মধ্যে ভরে কাজ করে। তাদের ধরা কিন্তু এত সহজ নয়। তুমি চিন্তা করো না, ঠিক কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। কবে যাবে? আজ রাতে? এইখানে অতনুবাবু একবার চুপ করে ব্যোমকেশের দিকে তাকিয়ে বললেন, এরপরে কি হয়েছিল সেগুলো আমি এই মুহূর্তে আপনাকে বলতে চাইছি না। তবে এরপরে আমরা যেখানে যাই সেখান থেকে আমি একা ফিরে এসেছিলাম। রণজয় সেখান থেকে ফিরতে পারেনি, আর সেইখান থেকেই এই লাঠিটা আমি নিয়ে এসেছিলাম। ওই লাঠিটা? কিন্তু লাঠিটার মধ্যে নিশ্চয়ই কিছু একটা ছিল। লাঠির মধ্যে দামি একটা হিরে ছিল, যদিও ব্যাপারটা আমি জানতে পেরেছিলাম কাকতালীয়ভাবে। কিন্তু সমস্যা হলো ব্যোমকেশবাবু, আমি যে ঘটনার কথা বলছি প্রায় 10-12 বছর আগের। এতদিন পরে হঠাৎ আমার উপরে কে একজন আক্রমণ করে ওই লাঠিটা কেন নিয়ে গেল? সে চাইলেই আমায় মারতে পারত, কিন্তু মারেনি। এতদিন পরে হঠাৎ করে লাঠিটার কথা কেউ জানতে পারলই বা কি করে? লাঠিটা আপনার কাছে ছিল সে কথা আপনি আর কাউকে বলেছিলেন? মানে ওই লাঠিটার মধ্যে হিরে রয়েছে সেইটা?
আমার কাজের লোক মাধব পর্যন্ত জানে না ওই লাঠিটার মধ্যে আসলে কি আছে। লাঠিটা আমি এমনভাবে রাখতাম যেন ওটা সাধারণ কোনো লাঠি, তবে ওটা যে আমার খুব পছন্দের সে কথা মাধব জানতো। আমার ঘরের দেওয়ালে ওটা ঝোলানো থাকতো, মাধব নিজের হাতেই ওটা পরিষ্কার করত। কিন্তু হিরেটা যে আছে সেটা বোঝার সুযোগ খুব কমই ছিল। কেন? লাঠিটা আপনি দেখলে বুঝতে পারবেন। কালো রঙের মেহগনি কাঠের তৈরি সেই লাঠিটা, তার মাথা বরাবর একটা পেঁচ রয়েছে। সেই পেঁচটা খোলাও কিন্তু সহজ ব্যাপার নয়। প্রথমত লাঠিটার গায়ে এমনভাবে নকশা আঁকা যাতে ওই পেঁচটা বোঝা যায় না। কাজটা অতি স্পষ্ট, খুলতে পারলে তার ভেতরের দিকে একটা ছোট্ট ফাঁকের মধ্যে ওই হিরেটা আছে। আমি নিজে একদিন পরিষ্কার করতে গিয়ে জানতে পেরেছিলাম। আপনি নিশ্চিত যে ওই ব্যাপারে আপনার কাজের লোক মাধব কোনো কিছু জানতো না? এমন কিছু একটা আছে যেটা আপনি ছাড়া আর কেউই জানতো না? না ব্যোমকেশবাবু, জানতো না। আমি কিন্তু একবার ভেবেছিলাম যে ওটা ওখান থেকে বার করে অন্য কোথাও রাখি, কিন্তু তারপরে আর কি কারণে যেন করা হয়নি। সত্যি বলতে পরে আমি নিজেও ভুলে গেছিলাম কতবার যে লাঠিটা হারিয়েই ফেলেছিলাম। এই কারণেই কি আপনি মিস্টার দাসকে এই সমস্ত ব্যাপারে কোনো কিছুই বলেননি? ব্যাপারটা অন্যদিকে যেতে পারে, কিংবা হতে পারে যে পুলিশের তরফে ব্যাপারটা জানার পর আপনাকে এবং আপনার সেই বন্ধু রণজয় হালদারকে নিয়ে অন্য কিছু ভাবতে পারে। আর এই রণজয় হালদারের কোনো খোঁজ পেয়েছিলেন? আর না, রণজয়ের খোঁজ করার চেষ্টা করেছিলাম কিন্তু পাইনি। মনে করুন এই কাজটা মোটামুটি যখন করি তখন ওই 45-46 বছর বয়স আমার। তারপরে রণজয় হারিয়ে যাওয়ার পর এই সমস্ত কিছুই আমি বন্ধ করেছি। বাড়িতেই থাকি, বই পড়ি, নানা ব্যবসার কাজে নিজের টাকা লগ্নি করে আমার বেশ ভালোভাবেই চলে যাচ্ছিল। এবার আসল কথা বলবো, আজ সকালে কি হয়েছিল? এই কথায় অতনু মজুমদারের মুখটা কেমন যেন হয়ে গেল। তিনি বললেন, আজ সকালের কথা যত কম মনে পড়বে ততই ভালো ব্যোমকেশবাবু। আজ সকালে প্রত্যেক দিনের মতো ওই ছোট মাঠের মতো জায়গাটার কাছে মর্নিং ওয়াকে গিয়েছিলাম। এমন টাইমে প্রত্যেক দিনই যাই। সকালে আমার হাতে থাকে লাঠিটা নিয়ে গিয়ে ঘণ্টাখানেক পার্কের আশেপাশে বেরিয়ে তারপর ফিরে আসি। আসলে একভাবে বাড়িতে থাকা, সবসময় বইপত্র নিয়ে বসে থাকি তো। সকাল আর সন্ধে আমি একবার করে হাঁটতে যাই। আজ সকালে যখন আমি ওখানে যাই আমার পরিচিত আরও কয়েকজন ছিলেন। ঠিক তখনই লোকটাকে আমি প্রথমবার দেখতে পেয়েছিলাম। এমন সময় দরজায় একটা ধাক্কা পড়ল। আমি উঠে গিয়ে দেখলাম ডাক্তার এসেছে। বোধহয় বুঝতে পেরে অতনু মজুমদার চুপ করেছিলেন। ডাক্তার বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে চলে যাওয়ার পর অতনু মজুমদার আবার বলতে শুরু করলেন, প্রত্যেক দিনের মতো আজ সকালে হাঁটতে গিয়েছিলাম। আমার সঙ্গে আরও কয়েকজন সকালবেলা হাঁটাহাঁটি করে। সন্ধ্যের দিকে বলতে গেলে আমি একাই থাকি। তখন আর প্রতিদিনের মতোই হাঁটাহাঁটি করে একটা বেঞ্চের কাছে গিয়ে বসেছি। আর তখনই লোকটাকে দেখতে পেলাম। লোকটার মুখে একটা মুখোশ, বাচ্চাদের মুখে যেমন থাকে ঠিক তেমন। এমন একটা মুখোশ পরে একটা লোক সকালবেলা ওখানে কেন আসবে বুঝতে পারলাম না। লোকটা আমার কাছে এসে দাঁড়িয়ে এদিক ওদিক তাকালো। তারপর আমি কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ল আমার উপরে। আমি বেঞ্চের কাছে বসেছিলাম, হুড়মুড় করে পড়ে গেলাম। আমার হাত থেকে লাঠিটা তুলে নিয়ে লোকটা একবার হাসলো, তারপর সঙ্গে সঙ্গে লাঠিটা নিয়ে তাড়াতাড়ি মিলিয়ে গেল রাস্তার দিকে। তারপর আপনি কি করলেন? ওই লাঠিটা যে কেউ চুরি করতে পারে কিংবা ওটা নিতে পারে সেটা আমি কখনো ভাবতেই পারিনি। আর সত্যি বলতে লাঠিটার মধ্যে থাকা হিরেটার কথা আমি তখন ভুলেই গিয়েছিলাম। হঠাৎ এমন একটা আচমকা আক্রমণে ধাতস্থ হতে হতেই লোকটা চলে যায়। বাকিরা যখন আমার কাছে আসে তখন ওই লোকটা কি আর দেখা যায় না। তাদের মধ্যে মিস্টার দাসের পরিচিত একজন ছিলেন। তিনি সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিতেই কিছুক্ষণের মধ্যে পুলিশ আসে। সত্যি বলতে শারীরিকের চেয়ে মানসিক ধাক্কাটাই আমার কাছে বেশি ছিল। দিনের বেলা সবার সামনে এমনভাবে আমায় কেউ আক্রমণ করতে পারে। আর সত্যি বলতে লোকটার হাতে একটা ছুরি ছিল। অথচ লোকটা আপনাকে ধাক্কা দিয়ে লাঠিটা নিয়েই চলে গিয়েছিল। তার হাতে ছুরি থাকা সত্ত্বেও সে আপনাকে আক্রমণ করেনি। সেটাই তো ভাবছি ব্যোমকেশবাবু, লোকটা আমায় আক্রমণ করবার জন্য নয়, শুধু লাঠিটা নেওয়ার জন্যই এসেছিল। কিন্তু আজ থেকে প্রায় 10-12 বছর আগে ওই লাঠিটা আমি পেয়েছিলাম। এতদিন পরে সেই লাঠিটার ব্যাপারে
কে জানতে পারল? ব্যোমকেশ কিছুক্ষণ চুপ করে বসে রইল। এতক্ষণ আমি এক টানা অতনু মজুমদার এবং ব্যোমকেশের কথা শুনে চলছিলাম। এবার বললাম, আমার মনে হয় আপনার ওই লাঠিটার কথা আপনি ছাড়া আরও কেউ জানতো। আপনার বাড়ির কাজের লোক মাধবকে আপনি কখনোই কি বলেননি? না অজিতবাবু, বলা তো দূরের কথা, সত্যি সত্যি এই ব্যাপারে আর কেউই জানে না। এমন একটা ব্যাপারে আমি বাইরের কেন কাউকে বলতে যাব? পুলিশের তরফে কোনো একটা কাজ করতে গিয়ে আমি লাঠিটা পেয়েছিলাম, আর হিরেটাও দেখেছিলাম অনেক দিন পরে। ততদিনে অনেক দেরি হয়ে গেছে। সেই সময় যদি আমি এই কথা কাউকে বলি, তাহলে কত বড় সমস্যা হতে পারে বলুন তো। তাহলে এই মুহূর্তে আপনি কি জানতে চাইছেন? মানে আমাকে এখানে ডেকে আনার পেছনে কারণটা কি? আপনার ওই লাঠিটা ফেরত পাওয়া নাকি অন্য কিছু? অতনুবাবু এবার একভাবে ব্যোমকেশের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর আস্তে আস্তে বললেন, লাঠিটা ফেরত পাওয়া বা না পাওয়া দুটোই আমার কাছে সমান। হিরেটা হয়তো মূল্যবান, কিন্তু তার কোনো দাম আমার কাছে নেই। রণজয়কে আমি ওখানেই হারিয়েছিলাম, কিন্তু লাঠিটা এত বছর পরে কে আমার থেকে নিয়ে যেতে এসেছে সেটাই আমার জানা দরকার। ঠিক তখনই ঘরের দরজার বাইরে থেকে ধাক্কা পড়ল। এতক্ষণ ধরে ঘরের ভেতরে থাকাটা বোধহয় ঠিক হচ্ছে না ভেবে আমি বাইরে দরজা খুলতে দেখি দাসবাবু দাঁড়িয়ে আছে। আর দরজা খুলতেই দাসবাবু প্রায় হাঁপাতে হাঁপাতে বললেন, সর্বনাশ হয়ে গেছে অতনুবাবু। আজ সকালে আপনার বাড়িতে একটা বারও খোঁজ নেওয়া হয়নি। আপনাকে এখানে আনার পরে ব্যোমকেশবাবুকে নিয়ে আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম। কি মনে হতে থানায় যাওয়ার আগে একবার আপনার বাড়িটা ঘুরে যাব ভেবে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে দেখি সর্বনাশ হয়েছে। আপনার কাজের লোক মাধব সে মারা গিয়েছে, খুন হয়েছে। কথাটা শুনে অতনু মজুমদার সোজা হয়ে বিছানায় বসলেন। আমি আর ব্যোমকেশও চমকে উঠলাম। ব্যোমকেশ আস্তে আস্তে বলল, লাঠি চুরি, তারপর খুন? না অতনুবাবু, ব্যাপারটাকে এবার কিন্তু আর অত সহজ বলে ভাবা যাচ্ছে না। আপনি অপেক্ষা করুন, আমি আসছি। ব্যোমকেশ আর আমি দাসবাবুর সঙ্গে বেরিয়ে গেলাম বাইরে। আমরা যখন অতনু মজুমদারের বাড়িতে পৌঁছালাম, তখন সেখানে পুলিশের পাহারা বসেছে। একজন কনস্টেবলকে অতনু বাবুর কাছে পাহারায় রেখে আসা হয়েছিল। দেখতে পেলাম কয়েকজন লোকও জড়ো হয়েছে। তাদের সবাইকে সরিয়ে দিয়ে আমাদের নিয়ে ভেতরে ঢুকতেই দেখতে পেলাম বাড়িটা একতলা। একপাশে একটা সিঁড়ি রয়েছে। ঘরের ভেতর থেকে ওপরের দিকে যাওয়ার জন্য সেই সিঁড়িটার কাছেই মাটির ওপরে হাত পা ছড়িয়ে পড়ে রয়েছে লোকটা। পরনে খাটো করে পরা ধুতি, খালি গা, মাটির ওপর পড়ে রয়েছে। মাথাটা সামনের দিকে, রক্ত বেরিয়ে ছড়িয়ে পড়েছে মেঝেতে। ব্যোমকেশ দেখে বলল, দেখে মনে হচ্ছে মেঝেতে পড়ার সঙ্গে সঙ্গে মৃত্যুটা হয়েছে। কিন্তু সমস্যাটা হলো, আচ্ছা, পেছন থেকে মাথায় আঘাতের চিহ্ন নেই তো? না ব্যোমকেশবাবু, আঘাতের কোনো চিহ্ন নেই। আমরা বাড়িতে এসে মাধবের সঙ্গে কিছু কথা বলবো বলে ভেবেছিলাম। দরজাটা খুলতে যেতে গিয়ে দেখলাম দরজাটা খোলা ছিল। তারপর ভেতরে ঢুকে দেখি এই অবস্থা। আমরা কোনো কিছুতে হাত দিইনি, কনস্টেবলকে পাহারায় রেখে সোজা আপনার কাছে চলে গিয়েছিলাম। কি হচ্ছে বলুন তো এগুলো? হ্যাঁ, অতনুবাবুর লাঠি চুরি হলো, আর তারপরে এই মাধবের খুন। হ্যাঁ, ব্যাপারটা কি? ব্যাপারটা কি তা বলতে পারবো না, তবে এই দুটোর মধ্যে যে কোনো না কোনো একটা সম্পর্ক আছে সেটুকু বেশ ভালোভাবেই বুঝতে পারছি। তার মানে তুমি বলতে চাইছো এই মৃত্যু আর লাঠি চুরি দুটোই সম্পর্কিত? কিন্তু লোকটা তো লাঠি চুরি করতে এসেছিল, তাহলে মাধবের সঙ্গে তার সম্পর্ক কি? ব্যোমকেশ কিছু বলল না। ভালো করে পরীক্ষা করে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেওয়ার আগে লক্ষ্য করলাম তার কপালের সামনের দিকটায় একটা আঘাতের চিহ্ন রয়েছে। সেখান থেকেই রক্ত বেরিয়ে ছড়িয়ে পড়েছে মেঝেতে। ব্যোমকেশ ঘরটা ঘুরে ঘুরে দেখল। রান্নাঘরে গিয়ে দেখা গেল রান্নাঘরের কাছে চায়ের প্রস্তুতি চলছিল। একপাশে চায়ের কাপ, চা পাতা, চিনি সব আছে। ব্যোমকেশ কিছু বলল না, তবে মনে হলো ব্যোমকেশ মনে মনে গভীরভাবে কিছু ভাবছে। আমাদের সবাইকে আশ্চর্য করে ব্যোমকেশ তখনের মতো
সেখান থেকে কিছু না বলে ফিরে এলো। দাসবাবু মৃতদেহ পাঠিয়ে দিয়ে থানায় ফিরে গেলেন। আমিও বাড়িতে ফিরে এসে নিজের বাকি কাজগুলো নিয়ে বসলাম। কিন্তু মাথার মধ্যে ঘুরতে লাগলো গোটা ব্যাপারটা। অতনুবাবুর লাঠিটা কে নিতে যাবে? আর মাধবকেই বা কেউ খুন করে কি লাভ পাবে? সন্ধেতে ব্যোমকেশ কোথায় যেন বেরিয়েছিল। পুটিরামের কাছে খবরটা পেয়ে বললাম, এই দেখেছো তো, বৌঠান তার বাপের বাড়িতে যেতে বললে ব্যোমকেশের আর যাওয়ার সময় হয় না, আর যেই কেস আসছে অমনি এখানে ওখানে বেরিয়ে পড়ছে। শুধু বেরিয়ে পড়েনি দাদা বাবু, তার আগে টেলিফোনে কার সঙ্গে যেন কথা বলছিল, মনে হলো ওই পুলিশ বাবুর সঙ্গেই কথা বলছিল। অনেকক্ষণ ধরে কথা বলার পর বেরিয়ে গেল। আর কি যেন তার নামও আমি শুনেছিলাম। আমি কৌতূহলী হয়ে পুটিরামের দিকে তাকালাম। পুটিরাম অনেকক্ষণ মনে করে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। কি রণজয় কিছু একটা এরকম শুনেছিলাম। মনে হলো দাদাবাবু কিছু জানতে চাইছে। কি হয়েছে দাদাবাবু? আবার নতুন কিছু হয়েছে নাকি? এখানে বলে রাখা ভালো, পুটিরামের সঙ্গে মাঝে মাঝে আমার এইসব বিষয় নিয়ে কথা হয়। আসলে ব্যোমকেশ যখন কেসে জড়িয়ে পড়ে তার আগে বৌঠানের সঙ্গে কথা হতো। এখন কেউ নেই, তাই পুটিরাম মাঝে মাঝে ব্যোমকেশের ওপর গোয়েন্দাগিরি করে, দু একটা খবর আমার ওপর এনে দেয়, আর তাই নিয়ে আমরা দুজন মিলে কথা বলি। কিন্তু আজ আর কিছু বলতে ইচ্ছে হলো না। বললাম, হ্যাঁ পুটিরাম, রণজয় সামন্ত নামে একটা লোকের খোঁজ হয়েছে। একটু গরম চা খাওয়াতে পারো? বড্ড ঘুম পাচ্ছে গো। পুটিরামের হাতের গরম চায়ের কাপে চুমুক দিয়ে গোটা অঙ্কটা একটু একটু করে মেলাতে শুরু করলাম, কিন্তু কোথাও গিয়ে মিল ছিল না। মাধবের খুনের মোটিভ আর তার সঙ্গে লাঠি চুরির মোটিভ দুটোকে একসাথে কিছুতেই মেলাতে পারছিলাম না। আর বিশেষ করে অতনু মজুমদার জানিয়েছেন তার শত্রু বলে তেমন কেউ নেই। প্রায় বছর 10 আগে তিনি সব কিছু ছেড়ে চলে এসে এমনভাবে বসে আছেন, তিনি যে সমস্ত ব্যবসায় টাকা লগ্নি করেছেন সেখানেও তিনি খুব একটা মাথা ঘামান না। তাহলে শত্রু না থাকলে এমন কাজ কে করতে পারে? ব্যোমকেশ ফিরল অনেক রাত্রের দিকে, আর ব্যোমকেশ এলে তার থেকে জানা গেল নতুন একটা খবর। অতনু মজুমদার যে রণজয়ের কথা বলেছিলেন, সেই রণজয় কিন্তু মারা যায়নি। হ্যাঁ, এইসব কি বলছো? অতনু মজুমদার তো নিজে বলেছিলেন যে রণজয় সামন্ত মারা গেছে, আর রণজয় সামন্তকে তিনি নিজের চোখের সামনে। ব্যোমকেশ হাসল, বলল, অতনু মজুমদার হয়তো আমাদের কোনো মিথ্যে কথা বলছেন, আর না হলে এমন কোনো ব্যাপার আছে যেটা তিনি জানেন না। রণজয়ের ব্যাপারে আমরা ভালো করে খোঁজ নিয়েছি। যে সময়ের কথা অতনু মজুমদার বলছেন সেই সময় থেকে রণজয় নিরুদ্দেশ। তিনি পুলিশের হয়ে কাজ করতেন, পুলিশের অনেক কাজে তিনি সাহায্য করেছেন, কিন্তু মারা যাননি। মাত্র কয়েক মাস আগে তাকে একজন দেখেছিল রণজয় সামন্তর নিজের বাড়িতে। কিন্তু এটা থেকে কি প্রমাণিত হয়? আমাদের এই গোটা কেসের মধ্যে অতনু মজুমদার, মাধব, এরা ছাড়া আর কেউ নেই সন্দেহ করার মতো। এমনকি ওই লাঠির ব্যাপারে আর কেউ জানে না। একমাত্র রণজয় সামন্ত কিংবা যে দলের লোকেরা ওই লাঠিটা পাচার করার চেষ্টা করেছিল তারাই জানে। সেক্ষেত্রে তো আমার সেই লোকগুলোর ওপরই সব থেকে বেশি সন্দেহ হয়। তারাই একমাত্র জানতো লাঠিটা অতনুবাবু নিয়ে এসেছেন। দাসবাবু যে এইসব ক্ষেত্রে করিতকর্মা, সেই কথা আমি বারবার স্বীকার করি। আর দাসবাবুই খবরটা বার করেছেন। যে দলটার কথা অতনুবাবু বলেছেন, আজ থেকে 4 বছর আগে সেই দলের সবাই একটা চক্রে ধরা পড়েছে। দুটো দলের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্বে এই দলের কিছু লোক আগেই মারা গেছিল, আর বাকিরা পরে ধরা পড়ে। অর্থাৎ এই দলের বেশিরভাগ বড় বড় মাছই এখন জেলে। আর সেদিন রাতে যে আসলে কি হয়েছিল সে কথা কিন্তু অতনুবাবু আমাদের খুলে বলেননি বা বলতে চাননি। কিন্তু এসব কিছুর মাঝে মাধবের ব্যাপারটা, হঠাৎ করে মাধবকে কেউ মারতে যাবে কেন? ব্যোমকেশ মুখের সামনে হাত দিয়ে কিছুক্ষণ বসে রইল, তারপর চিন্তিত গলায় বলল, সেটাই তো ভাবছি। মাধবের সঙ্গে তো কারোর কোনো শত্রুতা হওয়ার কথা নয়।
মাধবের পোস্টমর্টম রিপোর্টটা না আসা পর্যন্ত কোনো কিছুই পরিষ্কার করে বলা যাচ্ছে না অজিত। অতনু মজুমদার যদি মিথ্যে কথা বলে থাকেন তাহলে তার পেছনে মোটিভ কি? আর এই রণজয় সামন্ত কয়েক মাস আগে বেরিয়ে এসেছেন হঠাৎ করে। তিনি এতদিন ধরে কোথায় ছিলেন? মাধবের মৃত্যু, এই তিনটে সুতোকে একসঙ্গে মেলাতে পারলে তাহলে কোনো না কোনো একটা সমাধানে আমরা ঠিক আসতে পারবো। বুঝতে পারছিলাম সন্দেহে ব্যোমকেশের মন ভরে উঠেছে, কিন্তু তার কোনো সমাধান সে এখনো পর্যন্ত খুঁজে পায়নি। কিন্তু সমাধানটা যে এমনভাবে হবে সেই কথা আমি নিজেও ভাবতে পারিনি। 2 দিন মাঝখানে কেটে গেল। ব্যোমকেশের সঙ্গে কেসের ব্যাপারে তেমন কোনো কথা হলো না। সত্যি কথা বলতে গেলে আমি নিজেও ব্যস্ত হয়ে পড়েছিলাম। যারা জানে না তাদের জন্য আরেকবার বলি, ব্যোমকেশের সমাধান করা নানা কেসের ব্যাপারগুলো একটু বাড়িয়ে আমি লিখে থাকি। তাই লেখক হিসাবে আমার যেটুকু নাম হয়েছে তার সমস্তটুকুই ব্যোমকেশের পাওনা। বিশেষ করে নানা কেসের ব্যাপারে লিখতে লিখতে কোনো কিছু ভুলে গেলে সেখানে যেমন ব্যোমকেশ সাহায্য করে, তেমন লেখাটা সম্পূর্ণ হওয়ার মাঝেও ব্যোমকেশ সাহায্য করে। ব্যোমকেশ বলে, অজিত, আমি সত্যান্বেষী মাত্র, কিন্তু মাঝে মাঝে এমন অনেক ব্যাপার আমার চোখের সামনে আসে যেগুলো আসলে সত্যি লিখে রাখা দরকার। সত্যিটা সকলের জানা দরকার, আসলে এমন কিছু হতে পারে বলে। ব্যোমকেশের মুখে এই কথাটা প্রথম শোনার পরে আমি লেখার কথা ভেবেছিলাম, আর তারপর থেকেই প্রতিনিয়ত সেটাই চলে আসছে। সেই কাজেই 2 দিন ব্যস্ত হয়ে পড়েছিলাম। 3য় দিন যখন ব্যোমকেশ আমাকে বলল, আর তুমি ঠিকই বলেছিলে অজিত, একবার সত্যর ওখান থেকে ঘুরে আসাটা দরকার। অনেকদিন থেকেই বলছে। তাছাড়া শুধু সত্য নয়, আজ তার দাদাও টেলিফোনে আমায় সেখানে যেতে অনুরোধ করেছে। আমার বেশ ভালো লাগলো। সত্যি বলতে ব্যোমকেশ যে কেন ও বাড়িতে যেতে পছন্দ করে না সেটা আমি একটু একটু জানলেও আমি সেখানে কখনোই ব্যোমকেশকে সমর্থন করতে পারি না। অতীতের সঙ্গে বর্তমানের কোনো মিল খোঁজার প্রয়োজন নেই। কিন্তু এই সময় ব্যোমকেশের মুখে কথাটা শুনে বললাম, সে না হয় ঠিক আছে, কিন্তু এই অতনু মজুমদারের হারিয়ে যাওয়া লাঠির ব্যাপারটা, সেই ব্যাপারটা কি হলো? ও হ্যাঁ, তোমাকে বলা হয়নি। আসলে তুমিও ব্যস্ত ছিলে, আমিও ওইদিকে ব্যস্ত হয়ে পড়েছিলাম। কাল দুপুরেই রণজয় বাবুর আসার কথা আছে এখানে। আমি প্রায় অবাক হয়ে বলে উঠলাম, রণজয় বাবু? মানে রণজয় সামন্ত, যার কথা অতনু মজুমদার বলেছিলেন? শুধু রণজয় সামন্ত নয়, তার সঙ্গে অতনুবাবু নিজেও কাল আসবেন। কাল দুপুরে এইখানে এসেই সমস্ত সমস্যার সমাধান হবে। তবে সবকিছু আমি আগেই জানি। আর ওই মাধবের মৃত্যুর ব্যাপারটা, সেই ব্যাপারটাও কি তাহলে তুমি জানো? কিন্তু মাধবকে মারল কে? মাধবকে কেউ মারেনি অজিত। আজ এই পর্যন্তই থাক, কাল তোমায় সবকিছু খুলে বলবো। এত কিছু শোনার পরে এমন একটা কথা শুনতে কার ভালো লাগে? কিন্তু আমি জানি ব্যোমকেশ বক্সির মুখ থেকে আর একটা কথাও বের করা যাবে না। তাই অগত্যা নিরুপায় হয়ে আমি অপেক্ষা করতে লাগলাম পরের দিনের জন্য। আর পরদিন দুপুরে সত্যি সত্যি অতনু মজুমদারের সঙ্গে আরেকজন অচেনা লোক এলেন। সেই যে রণজয় সামন্ত তা বলে দিতে হয় না। অতনু মজুমদার তার যেমন পরিচয় দিয়েছিল তেমনি লম্বা চেহারা, কিন্তু শরীর ভেঙে পড়েছে। মাথায় একটু লম্বা চুল, মুখে খোঁচা খোঁচা দাড়ি, চোখের তলায় কালি পড়েছে। পুঁটিরাম সবার জন্য চা নিয়ে এলো। সেই দুপুরেই চায়ের কাপে লম্বা চুমুক দিয়ে ব্যোমকেশ বলল, এমন একটা ব্যাপার যে হয়ে যাবে সে বোধহয় আপনি নিজেও ভাবতে পারেননি রণজয় বাবু, তাই না? আমি কি করে বুঝবো বলুন তো ব্যোমকেশ বাবু যে অতনু আমায় চিনতে পারবে না? তাছাড়া অতনুর বাড়িতে যে ওই চাকরটা এত ভীতু, সেটাই বা আমি জানবো কি করে? শুধু শুধু এমন একটা ঝামেলায় পড়ে যেতে হলো আমায়। তোর দোষ কিছুতেই কম নয়। তুই শুধু শুধু কেন মুখোশটা পরে মাধবকে ভয় দেখাতে গেলি? তাছাড়া ওই মুখোশ পরে সকালবেলা আমার কাছে তুই যেভাবে এসেছিলি হাতে ছুরি নিয়ে, অন্তত আমিও ভয় পেয়েছিলাম। আর সেদিন যে তুই এমন ভয় পেয়ে পালিয়ে যাবি সে কথা কি আমি জানতাম? ভাগ্যিস আমার মাথাটা তখন কাজ করেছিল, তাই লোকগুলো আমায় খুন না করে আমায় কাজে লাগিয়েছিল তার দলের সঙ্গে। আমি কোনো কিছুই বুঝতে পারছি না। ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে হেসে বলল, রণজয় বাবু,
আমার বন্ধু অজিত কোনো কিছুই বুঝতে পারছে না, তার জন্য গোটা ব্যাপারটা আমি একটু সোজা করে বলে দিই। যদি কোথাও ভুল বলি তাহলে আপনারা বলবেন, কেমন? তাকিয়ে দেখলাম অতনুবাবু এবং রণজয় বাবু দুজনের মুখটাই কেমন যেন থমথম করছে। ব্যোমকেশ বলতে শুরু করলো। প্রথম কথা শুরু করতে হবে আজ থেকে প্রায় 10 বছর আগে। সেই দিনের কথা দিয়ে, যেদিন রণজয়বাবু আর অতনুবাবু মিলে পুলিশের হয়ে এই পাচার চক্রের একটা লিড পেয়ে সেখানে রেড করতে গিয়েছিলেন। তাদের কাজ ছিল সেখানে গিয়ে কিছু ইনফরমেশন খুঁজে বের করে পুলিশকে দেওয়া, যাতে পুলিশ গোটা দলটাকে ধরতে পারে। কিন্তু সেই পাচার চক্রের তদন্ত করতে গিয়ে সেখানে ধরা পড়ে যায় রণজয়বাবু নিজে। রণজয়বাবু সেই অবস্থায় চিৎকার করে অতনুবাবুর কাছ থেকে সাহায্য চাইতে পারত, কিন্তু সেটা সে চায় না। তাহলে অতনুবাবু ধরা পড়ে যাবেন। কিন্তু অতনুবাবু যে এই অবস্থায় ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে আসবেন, সে কথাও তিনি ভাবতে পারেননি। আসার সময় আত্মরক্ষার জন্য অতনুবাবু একটা লাঠি নিয়ে চলে আসেন। রণজয়বাবু ভেবেছিলেন অতনুবাবু হয়তো পুলিশের কাছে গিয়ে সাহায্য চাইবেন, কিন্তু পুলিশ সম্পর্কে অতনুবাবুর ধারণা খুব একটা ভালো ছিল না। বিশেষ করে রণজয়বাবু বারবার বলতেন পুলিশ তাদের সাহায্য করবে না। এই কথাটি যে রণজয় বলতো সে কথা তো আমি আগেই বলেছি। আর তাছাড়া কার কাছে যেতে হবে, কি বলতে হবে, সেসব তো আমি জানতাম না। পুলিশের কাছে গিয়ে কি বলতে কি বলবো, তখন ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। আর রণজয়কে ওরা যেভাবে ধরেছিল তাতে তাকে বাঁচিয়ে আনা মুশকিল হতো। ওর মাথায় বন্দুক ধরা ছিল। আমারই ভুল হয়েছিল। অতনু আমায় বারবার বলেছিল ভেতরে ঢোকার আগে ভালো করে দেখে নিতে, আর আমি না দেখেই সাহস করে ভিতরে ঢুকে পড়ে ওদের হাতে বন্দী হয়ে গেছিলাম। কিন্তু ভেবেছিলাম অতনু হয়তো কোনো না কোনোভাবে আমায় বাঁচাবে, কিন্তু অতনু পালিয়ে যেতে আমার বড় রাগ হয়েছিল। এখন মনে হয় আপনি ঠিকই বলেছিলেন ব্যোমকেশবাবু, অতনুর ওখানে করার মতো কিছুই ছিল না। তাহলে দুজনকেই একসঙ্গে মরতে হতো। আমি ওখান থেকে বেরিয়ে এসেছিলাম সাহায্যের জন্য, কিন্তু বাইরে বেরোবার সময় আমি রণজয়ের একটা চিৎকার শুনতে পেয়ে আমি ভেবেছিলাম সব শেষ। তাই লাঠিটা হাতে নিয়ে ছুটতে ছুটতে আমি চলে আসি। তখন তো আর জানতাম না এই লাঠিটার সঙ্গে এমন কিছু জড়িয়ে রয়েছে। আমাকে ওরা মেরেই ফেলতো। ছুরি দিয়ে আমার এই হাতের কাছে কেটেও দিয়েছিল। তারপরে আমি ওদের বললাম আমায় যদি প্রাণে না মারে তাহলে আমি ওদের হয়ে কাজ করতে পারি, কারণ ওই লাঠিতে হিরে লাগানো আছে সেটা আমি কখনোই জানতাম না। ওরা আমায় মারে না, এখান থেকে অন্য জায়গায় নিয়ে যায়। ওদের সঙ্গে এই দেশের নানান জায়গায় ঘুরে ফিরে আমি কাজ করেছি, আর বারবার ভেবেছি অতনু আমায় বাঁচাতে আসবে, কিন্তু আসেনি। আমি সেখান থেকে পালাতে চাইলেই পালাতে পারতাম, কিন্তু ওদের লোকেরা সব সময় আমার উপর নজর রাখত। আমি ভাবলাম ওদের সঙ্গে কয়েকটা বছর থাকি, তারপরে সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করে গোটা দলটাকে ধরিয়ে দেব। আর কয়েক মাস আগে আমি সেটাই করেছি। 4 বছর আগে ওদের গোটা দলের প্রায় অনেককে ধরিয়ে দেওয়ার পরেও মাস কয়েক আগে ওদের দলের প্রধান মাথাকে ধরিয়ে দিই, আর তারপরেই খুঁজতে শুরু করি অতনুকে। অতনুবাবু যেখানে ছিলেন সেখানেই আছেন দেখে রণজয়বাবু খানিকটা আশ্বস্ত হয়। কোনোভাবে দুর্ভাগ্যবশত সেদিন সকালবেলা রণজয়বাবু গিয়ে পৌঁছয় অতনুবাবুর বাড়িতে, কিন্তু তার মুখোশ এবং ছুরিটা দেখে পেছনের দিকে ছুটতে গিয়ে মাধব হুমড়ি খেয়ে পড়ে মেঝের ওপরে। কিন্তু তুমি প্রথমে কিভাবে এতটা নিশ্চিত হয়েছিলে ব্যোমকেশ? মাধব পড়েছিল মুখ থুবড়ে, তার কপালে আঘাত লেগেছিল, আর সেই আঘাতেই মৃত্যু হয়। পোস্টমর্টম রিপোর্ট নিশ্চিত করেছে সেটা, অন্য কিছু দিয়ে আঘাত করা হয়নি। মেঝের ওপর সে যে অংশে পড়েছিল সেখানটায় পড়েই তার আঘাতটা লাগে। খুনি তাকে খুন করতে চাইলেও অন্যভাবে তাকে খুন করতে পারত। এমনকি দরজার কাছেই যদি কেউ তাকে আঘাত করত তাহলে সে দরজার কাছেই পড়ত, সিঁড়ির কাছে এসে পড়বে কেন? অতনু মজুমদারের বাড়ির ওই দিকটা সকালের দিকে ওই সময় লোকজন খুব একটা যায় না। আমার মনে হয় রণজয়বাবু একটু দেরি করে ফেলেছিলেন, আর মাধব মারা যাওয়ায় তিনি ভয় পেয়ে চলে যান পার্কের কাছে। তারপর তিনি অতনুবাবুকে কিছু বলতেন, কিন্তু তার মুখোশ দেখে অতনুবাবু নিজেও ভয় পেয়ে যান। তখন তার থেকে লাঠিটা নিয়ে রণজয়বাবু চলে আসেন, যাতে ওই লাঠিটা নিয়ে যাওয়াতে অতনুবাবুর তার কথা মনে পড়ে। মনে তো পড়েছিল, কিন্তু আমি কি আর জানতাম যে ও বেঁচে আছে? তাছাড়া মাধবের মৃত্যুর খবরটা শোনার পর থেকে তো আরোই ভেবেছিলাম যে রণজয় মারা গেছে, আর ওদের দলেরই কেউ মাধবকে মেরে লাঠিটা নিয়ে নেওয়ার জন্য আমার পিছু নিয়েছিল। মাধব যে সত্যি সত্যি মারা যাবে সেটা আমি ভাবতে পারিনি।
মাধব মাটির উপরে যখন পড়ে যায় তখন ও ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। আমি পার্কে এসে অতনুকে কিছু বলতে গেছিলাম, কিন্তু অতনু আমার মুখ দেখে ভয় পেত। রাগে তার হাত থেকে লাঠিটা কেড়ে নিই। এতদিন পরে আমি অতনুর কাছে এলাম, অথচ সে আমাকে দেখে ভয় পাচ্ছে। সে আমায় চিনতে পারবে না। তাই আমি লাঠিটা নিয়ে তখন চলে এলাম। তুমি এত ভয় পেয়েছিলে যে কিছু বোঝানোর আগেই আমি ভিড়ের মধ্যে মিশে বাড়ি ফিরে গেলাম। বাড়িতে ফিরে রণজয়বাবু অপেক্ষা করলেন অতনুবাবু তার খোঁজ নেবে তার জন্য, কিন্তু সেটা হলো না। উল্টে পুলিশ রণজয়বাবুর খোঁজ নিতে লাগলেন মাধবের খুনের ব্যাপারে। এবার ভয় পেয়ে গেলেন তিনি এবং লুকিয়ে পড়লেন। কিন্তু আমি মাধবের মৃতদেহটা দেখেই গোটা ব্যাপারটা বুঝতে পেরেছিলাম, তাই অতনুবাবুকে ছেড়ে দিতে বললাম। আমি জানতাম অতনুবাবু বাড়ি ফিরে গেলেই তার সঙ্গে রণজয়বাবু দেখা করতে আসবে, আর ঠিক তখনই পুলিশ তাকে ধরতে পারবে। তার মানে কাল রাতের বেলা তুমি ওই কারণেই বাড়ির বাইরে ছিলে? ব্যোমকেশ মাথা নাড়ল, তারপর চেয়ারে হেলান দিয়ে বলল, আসলে রণজয়বাবু কিংবা অতনুবাবু এখানে কারোরই কোনো দোষ নয়। অতনুবাবুর সেই মুহূর্তে যা মনে হয়েছে তাই করেছেন। তিনি যদি হিরেটার প্রতি লোভ করতেন তাহলে লাঠি থেকে তিনি আগেই বার করে রাখতেন, ঠিক যে রকম ওই লাঠি থেকে হিরেটা তিনি বার করে রেখেছিলেন বেশ কয়েকদিন আগে। তবে লোভের জন্য নয়, লাঠিটা পুরনো হয়ে গেছিল, তাছাড়া লাঠির প্যাঁচটা আলগা হয়ে গেছিল, ঠিক সেই কারণেই। কি তাই না অতনুবাবু? তাই অনেক চেষ্টা করে ওই লাঠিটার প্যাঁচ খুলে আমি ভিতরে কিছুই পাইনি। কি করে যে বুঝলেন তা আমি জানি না, তবে হ্যাঁ, লাঠিটা বেশ কিছুদিন আগেই হাত থেকে পড়ে যায়, তারপর প্যাঁচটা খুলে যায়, তারপর আর ভালোভাবে লাগছিল না, তাই আমি আগে হিরেটা ওখান থেকে সরিয়ে নিই, তারপরে লাঠিটা আবার ঠিকঠাক করে দিয়েছিলাম। কিন্তু আপনি কি করে বুঝলেন? এক্ষেত্রে অনুমান বলা যেতে পারে। তাছাড়া রণজয়বাবুর যখন লাঠির কথা বলেছিলেন তখন তিনি বলেছিলেন ওটার মধ্যে উনি কিছু পাননি। রণজয়বাবু এক্ষেত্রে মিথ্যে কথা বলছেন এটা মানা যায় না, কারণ ওই হীরের প্রতি তারও লোভ ছিল না। না হলে তিনি স্বীকার করতেন না যে তুমি লাঠিটা নিয়েছো। এমনকি মাধবের মৃত্যুর পেছনে তার যে অনিচ্ছাকৃত হাত রয়েছে সেটাও তিনি স্বীকার না করলেই পারতেন। সঠিক কোনো প্রমাণ আমাদের হাতে ছিল না। পুলিশের হয়ে কাজ করেছি ব্যোমকেশবাবু, মিথ্যে কথা কেন বলবো? তবে ওটা লোভ করে আনিনি সেটা আমিও জানতাম। আসলে অতনুর উপর রাগ হয়েছিল, এতগুলো বছরের রাগ, তাই। এমন সময় দাসবাবু এসে ঢুকলেন। সামনের দিকে না তাকিয়ে বললেন, ব্যোমকেশবাবু, আমি খুব চেষ্টা করে একটা খবর বার করেছি। কয়েক মাস আগেই রণজয় সামন্ত দেওয়া একটা লিডার, একটা বড় পাচার চক্রের একটা মাথা ধরা পড়েছিল, আর তারপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। দাসবাবু হাসলেন, আমরাও হাসলাম। তারপর দাসবাবুর নজর হঠাৎ রণজয় বাবুর মুখের ওপর পড়তে তিনি প্রায় চিৎকার করে বলে উঠলেন, এই তো, এটাই তো রণজয় বাবু। কাল আপনার সাথে কথা বলতে যেতে পারিনি বলে রণজয় বাবুর সঙ্গে দেখা হয়নি। তার মানে আপনি কি সবটাই জানতেন ব্যোমকেশবাবু? ব্যোমকেশ উত্তর করল না, মাথা নাড়ল শুধু। তারপর পুঁটিরামকে ডেকে একটা চায়ের কাপের কথা বলে দিল। আমি কিন্তু দীর্ঘশ্বাস ফেললাম। কেসটা শেষ হয়ে গেছে যখন, তাহলে আর বৌঠানের বাড়িতে যাওয়ার জন্য কোনো বাধা নেই। আশা করছি 2-1 দিনের মধ্যেই আমরা রওনা দেব সেখানে। তবে মাধবের জন্য খারাপ লাগছিল। বেচারা ভয় পেয়ে পালাতে গিয়ে হঠাৎ করে এমনভাবে মারা পড়ল। ততক্ষণে ঘরের পরিবেশটা একটু করে শান্ত হতে শুরু করেছে। মিস্টার দাস শুধু বললেন, মাধবের খুনের ব্যাপারটাতে আপনাকে একটু জড়িয়ে পড়তে হবে রণজয়বাবু। যতই হোক সেই মুহূর্তে আপনি সেখানে ছিলেন। রণজয় বাবু হাত তুলে বললেন, পুলিশের জন্য এতগুলো বছর ধরে কি করেছি আপনার ধারণা নেই। এটুকু করতেই পারবো, চিন্তা নেই। তাছাড়া ও তো এখন পাশে আছে। অতনু মজুমদার একটা হাত বাড়িয়ে রণজয় সামন্তের হাতের ওপর হাত রাখলেন। দুজনের মুখেই একটা হাসি। ঠিক তখন বাইরে থেকে একটা ঠান্ডা হাওয়া ঘরে এসে ঢুকল। তাকিয়ে দেখি বাইরের আকাশে কালো মেঘ জমতে শুরু করেছে।